কে? আমি কাগজ কলম থেকে বিশেষ বিজ্ঞপ্তি। এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং মানুষের মনে কোনো প্রকারের কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া কাগজ কলমের উদ্দেশ্য নয়। শ্রোতাদের বিভিন্ন ধরনের গল্প শোনানোর মাধ্যমে তাদের মনোরঞ্জন করাটাই আমাদের লক্ষ্য। আশা করছি শ্রোতাগণেরা মন থেকে সমস্ত ধরনের কুসংস্কারকে সরিয়ে গল্প শোনার আনন্দে খোলা মনে এই গল্পটি গ্রহণ করবেন। নমস্কার, আমি বিক্রমদেব সেনগুপ্ত। কাগজ কলম অডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। কাগজ কলম অডিও সিরিজের আজকের বিশেষ নিবেদন অভিজিৎ হালদারের লেখা অরণ্যের আঁধারে। প্রধান চরিত্রে গল্পের কথক নাইয়ার, আপ্পাই এবং চামেলি। শুরু হচ্ছে অরণ্যের আঁধারের প্রথম পর্ব। মাঝরাতে আকাশ যেন ভেঙে পড়েছে পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশের ঘন অরণ্যে। উন্মত্ত ঝোড়ো হওয়া অদৃশ্য ভেতরের মতো গাছপালাদের ডালগুলোকে ঝাঁপিয়ে ছুটে চলেছে ভীষণভাবে। মাঝে মাঝে চারদিকের অন্ধকারকে এক মুহূর্তের জন্য কাটিয়ে আকাশের বুকে আলোর ফাটল ধরছে এবং ব্রহ্মাণ্ড কাঁপানো গাছপালার শব্দে কানে তালা ঘুরিয়ে দিচ্ছে তাঁবুগুলোর ভেতরে শুয়ে থাকা শ্রমিকরা। ঝড় বৃষ্টি ছাড়াও তাদের কানে আসছে গভীর জঙ্গল থেকে আসা শিহরণ জানানো শিয়ালের ডাক, হাইনার হাসি, হাতির গর্জন এবং আরো কত নাম বাজানো পাখির দুর্যোগের এই রাতে পর্বতমালার পাদদেশের সীমাহীন গভীর অরণ্য যেন জেগে উঠছে। অরণ্যের দক্ষিণ দিকে একটা ছোট্ট বলয়কার অংশে গাছ কেটে সাফ করা হয়েছে। সেখানে গাছ কাটা ও বন সাফাই শ্রমিকদের ৫-৬টা তাঁবুগুলির মধ্যে সবচাইতে ধারের তাঁবুটির ভেতরে দুটি ক্যাম্বিসের খাটের ওপর শুয়ে আছে দুজন শ্রমিক, আপ্পাই এবং নাইয়ার। দুজনে ঘুমোচ্ছিল এতক্ষণ, কিন্তু প্রবল বৃষ্টি এবং ঘন ঘন বাজ পড়ার শব্দে তাদের ঘুম ভেঙে গেছে। দুজনের বিছানার মাঝে টুলের ওপর রাখা ছোট্ট লণ্ঠনটি তাঁবুর ভেতরের অন্ধকারকে দূর করতে পারেনি। নিজেদের চারদিকে পাতলা হলদে আলো ছড়িয়ে একটা ক্ষুদ্র আলোর বলয় সৃষ্টি করেছে মাত্র, যার ফলে দুজন মানুষ একে অপরের অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আপ্পাই সেই লণ্ঠনের দিকে দৃষ্টি রেখে বলল, ಎಂತರು ಭಯಂಕರ ರಾತ್ರಿದಿ। মালায়ালাম ভাষায় বলা কথাগুলির বাংলা অর্থ হল, কি ভয়ঙ্কর রাত্রে বাবা। নাইয়ার প্রত্যুত্তরে বলল, যা বলেছিস। তারপর দুজনেই চুপ। কিছুক্ষণ দুজনে মৌনতা অবলম্বন করার পর আপ্পাই বলে উঠল, নাইয়ার, আমার সাথে যাবি রে? কণ্ঠে মিনতির রেশ। কোথায়? একটু অবাক হয়ে প্রশ্নটা করল নাইয়া। আপ্পাই অনির্দিষ্ট ভঙ্গিতে আঙুল তুলে বলল, ওই যে সামনে ওই বড় টেন গাছটা আছে না, ওর ঠিক নিচে। আরে কন্ট্রাক্টর সাহেবের সাথে দেখা করতে যাওয়ার সময় ওখানেই যন্ত্রপাতির ব্যাগটা বোধহয় ফেলে দিয়ে এসেছি। সারা সন্ধ্যা খোঁজার পর এখন মনে পড়ছে। চল না ভাই, তা না হলে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে। টিন শব্দের অর্থ হলো নারকেল গাছ। নাইয়ার অলসভাবে আপ্পাইয়ের বিপরীতে পাশ ফিরে শুয়ে বলল, দিনরাত চামেলির খেয়ালে ডুবে থাকলে ওই হয়।
আপ্পাই চটে উঠে বলল, যা তো, তোকে যেতে হবে না, খালি ভুলভাল কথা, যেতে চাস না বলে দে। তারপর লণ্ঠনের মৃদু আলোয় টর্চ এবং ছাতা খুঁজতে লাগলো। একটি শান্ত নদী গ্রাম এবং অরণ্যের মাঝখান দিয়ে বয়ে গেছে পশ্চিমে আরব সাগরের দিকে। নদীর দুধারে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে অজস্র নারকেল গাছ। মাঝে মাঝে নদীর ওপর দিয়ে বয়ে যায় কেরলের বিখ্যাত কাপ্পাই নৌকা। পশ্চিমঘাট পর্বতমালার ঢাল থেকে নদী পর্যন্ত প্রায় 7 কিলোমিটার বিস্তৃত এই ঢালু জমি। এই অঞ্চলটিও বিশেষত রবার, পলাশ, শাল, সেগুন, নারকেল, দারচিনি ইত্যাদি গাছে ঢাকা। অচেনা অজানা বড়গাছে ঝোলানো গাছের সংখ্যাও প্রচুর। পর্বতের পাদদেশের এই অরণ্য এতটাই ঘন ও দুর্ভেদ্য যে সূর্যের আলোয় প্রবেশ করে না বনের ভেতর। ফলে অরণ্যের পরিবেশ স্যাঁতস্যাঁতে হওয়ায় গাছের ডালে ডালে জমে আছে সবুজ শ্যাওলা। অরণ্যের পূর্ব দিকে নদীর খানিকটা কাছে বনের একটি ক্ষুদ্র অংশ এখন ফাঁকা হয়ে গেছে, কারণ 1 সপ্তাহ হয়েছে এখানে গাছ কাটার কাজ শুরু হয়েছে। একটি ট্যুরিস্ট স্পট তৈরি হবে এখানে। পর্বতমালার পশ্চিম পাড়ে পর্যটন প্রেমিকদের জন্য অনেক হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। লালে লাল হয়ে উঠেছে সেখানকার ব্যবসায়ীরা, কিন্তু এখনো পর্যন্ত কারো চোখ পাহাড়ের এদিককার ঢালু জমিতে পড়েনি। অথচ প্রকৃতি দেবী যেন ঢেলে সাজিয়েছেন এখানকার বন্য পরিবেশকে। ঘন ট্রপিক্যাল অরণ্য আছে, নদীর মনোমগ্ন দৃশ্য আছে, আর কেরল প্রদেশের নারকেল গাছ ঘেরা গ্রাম্য সৌন্দর্য তো আছেই। ঠিকঠাক বিজ্ঞাপন দিলে যে কোনো সংস্থাই যে দড়িছেঁড়া মুনাফা অর্জন করবে, এটা প্রথম আন্দাজ করতে পেরেছিল অল ইন্ডিয়া ট্রাভেল ট্যুরিজম কোম্পানি নামে এক বিখ্যাত সংস্থা। তাই এখানে একচেটিয়া ব্যবসা করার লক্ষ্যে কোনো প্রতিযোগী সংস্থার হাত এদিকে পড়ার আগেই তারা মোট 18 জন শ্রমিক নিযুক্ত করেছে। এই শ্রমিকদের চা পাতা এবং অন্যান্য রান্নার আনাজ নদীর ওপারের গ্রাম থেকে সরবরাহ করার জন্য একটি মেয়ে নিযুক্ত করেছে এই কোম্পানি। এই মেয়েটির নাম চামেলি। দক্ষিণের গ্রাম্য সুন্দরী বলতে যা বোঝায়, চামেলির রূপ তার থেকেও বেশি কিছু। প্রথম দিনের প্রথম দেখাতেই আপ্পাই নিঃসঙ্গ হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল চামেলি। এমনিতে কাজেই মন থাকে তার, কিন্তু চামেলি ধারে কাছে থাকলে তার কর্মঠ মন কখন যে গ্যাস বেলুনের মতো নীল আকাশে উড়ে যায় আপ্পাই নিজেও টের পায় না। তার তখন প্রাণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চামেলি। আপ্পাই মাঝে মাঝেই রাত জেগে ভাবে, চামেলির কি তার প্রতি বিন্দুমাত্র কৌতূহল নেই? হ্যাঁ, আছে তো। তা না হলে চামেলি মাঝে মাঝে ওর দিকে ওরকম মায়াবী চোখে তাকায় কেন? কাজের ফাঁকে চামেলির সাথে কথা বলার শত চেষ্টা করেছে আপ্পাই, কিন্তু কন্ট্রাক্টর সাহেবের ভয় সে আশায় জল ঢালতে হয়েছে তাকে। তাই সে কাজের ফাঁকে ফাঁকে গালে হাত দিয়ে চামেলির দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কথা বলার আশায়। আপ্পাইয়ের এই গোবেচারা অসহায় রূপ দেখে খিলখিল করে হেসে ওঠে চামেলি। কি মিষ্টি না শোনায় ওর হাসিটা, যেন ভোরে শরতের কোনো সুর বেজে উঠল। সবুজ প্রকৃতির মাঝে আপ্পাই হারিয়ে যায় সে মিষ্টি সুর শুনে। ছাতা এবং টর্চটা খুঁজে
আপ্পাই যখন তাঁবু থেকে বেরিয়ে এলো তখন বৃষ্টি অনেকটাই ধরে এসেছে। ছাতাটা তাঁবুর একপাশে রেখে দাঁত দিয়ে টর্চটাকে চেপে পরনে সাদা ধুতিটিকে হাঁটু পর্যন্ত তুলে শক্ত করে বাঁধল। তারপর এক হাতে ছাতা মাথায় নিয়ে অন্য হাতে টর্চের আলো দিয়ে নিরেট অন্ধকারকে চিরে বনের দিকে হাঁটতে শুরু করলো আপ্পাই। মিনিট পাঁচেকের মধ্যে তাঁবুগুলো মিলিয়ে গেল ঘন অন্ধকারে। নারকেল গাছ ও পরগাছা ঝোলানো অন্যান্য বৃক্ষতরুর ঘনত্ব বাড়তে লাগলো। তখন মাঝে মাঝে আকাশের বুকে নিঃশব্দে বিদ্যুৎ ঝলকে উঠছে। সেই লম্বা লম্বা গাছগুলোকে আরব্য উপন্যাসের দেবদের মতো দেখাচ্ছে। টর্চের আলোর রেখার বাইরে এমনই নিকষ কালো অন্ধকার যে এক হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকলে আপ্পাইয়ের টের পাওয়া অসম্ভব। হাতে টর্চ না থাকলে সে এই অন্ধকার জগতে একা পা রাখবার সাহসই পেত না। বন্য কীট পতঙ্গ এবং জলের ছপাত ছপাত শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না। প্রতি পদে তার স্নায়ু যেন আরও সজাগ এবং সতেজ হতে থাকল। আপ্পাইয়ের মনে হলো মনুষ্য জগৎ থেকে যেন সে এই অন্ধকারের দেশে তলিয়ে গেছে চিরকালের জন্য। এই সময় জঙ্গল থেকে আসা এক শেয়ালের আর্তনাদ তার মনের অশান্তি আরও বাড়িয়ে দিল। হাঁটার গতি একটু বাড়ালো আপ্পাই। কোনো একটা গাছ থেকে হঠাৎ দেখে উঠল কোনো এক নিশাচর পাখি। চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালো আপ্পাই। গায়ের সব কটা রুম যেন দাঁড়িয়ে গেছে তার। কি যেন মন্থর গতিতে তার পিছু পিছু আসছে। আপ্পাইয়ের হৃৎপিণ্ডটা যেন তার গলার কাছটায় উঠে এলো। মধ্যরাত্রে এই দুর্গম অরণ্যে কি তার পিছু নেয়? টর্চের আলো ফেলে দেখবে কি সে? যদি এমন কিছু দেখে ফেলে যেটা সে দেখতেও চায় না, কিন্তু শব্দটা তো তার দিকে আরও এগিয়ে আসছে। চোখ বন্ধ করে বালাজির নাম স্মরণ করে প্রাণের সাহস নিয়ে পেছন ঘুরে টর্চের আলো ফেলল আপ্পাই। না, কোনো বিভৎস বা ভয়ঙ্কর কিছু নয়। একটা নিরীহ গোছের বন্য শুয়োর অকারণেই তার পিছু নিয়েছে। টর্চের আলোয় প্রাণীটার চোখ মনির মতো জ্বলতে লাগলো। আর একটু হলে হার্ট ফেল করতাম আর কি। আপ্পাই হাঁপ ছেড়ে বাঁচল। শুয়োরটাকে তাড়িয়ে চলার গতি বাড়িয়ে দিল আপ্পাই। কোনোক্রমে সে একবার মাত্র তাঁবুতে ফিরুক, তারপর সে একা রাতে এই ত্রিসীমানায় আসবে না। 10-12 মিনিটের মধ্যে সেই প্রকাণ্ড নারকেল গাছটার কাছে পৌঁছল আপ্পাই। টর্চের আলোয় সে গাছটার গোড়ায় যন্ত্রপাতির ব্যাগটাকে দেখতে পেল। দেখি সে সেদিকে দৌড় দিল। ব্যাগটা হাতে তুলে আপ্পাই ফিরতি পথ ধরতে যাবে, এমন সময় জঙ্গল থেকে আসা এক নারীর কণ্ঠস্বর তাকে স্তম্ভিত করে দিল। আমাকে না দেখেই চলে যাচ্ছ? কণ্ঠস্বরে চপলতার অভাব নেই। এমন দুর্যোগের রাতে বন্যজন্তু ভরা বিপদসংকুল অরণ্যে কোনো মেয়ে মানুষের থাকার তো কথা নয়। চমকের রেশ কাটতে আপ্পাই টর্চের আলো বনের দিকে ঘোরালো। গাছপালার ফাঁক দিয়ে সে আলো বেশি দূর যেতে পারল না। একটি নির্দিষ্ট দূরে যাওয়ার পর আত্মসমর্পণ করল অন্ধকারের কাছে। আপ্পাই টের পেল ঠিক যেখানে আলো অন্ধকারের সাথে মিশেছে সেখানেই কি একজন নড়ে উঠল।
কে? অজান্তের শব্দটা বেরিয়ে এলো আপ্পাইয়ের শুকনো কণ্ঠ থেকে। একবার এসে দেখোই না আমি কে। কুয়াশা ঘেরা অন্ধকার জঙ্গল যেন কথা বলে উঠল। তারপর খিলখিল হাসিটা আপ্পাইয়ের খুব পরিচিত বলে মনে হলো। সে আর কৌতূহল দমন করতে না পেরে নারকেল গাছের নিচে ব্যাগ এবং ছাতাটা রেখে প্রবেশ করল গভীর বনে। বনের ভেতর তখন প্রকৃতির অন্য এক মায়াবী রূপ, যে রূপ যুগ যুগ ধরে মনুষ্য চক্ষু থেকে গোপন করে রাখা হয়েছে। পর্বতমালার ঠিক উপরটায় মেঘের আলিঙ্গন থেকে মুক্তি পেয়েছে পূর্ণিমার চাঁদ। সে সদ্য মুক্ত চাঁদের জ্যোৎস্না লতা পাতার ফাঁক দিয়ে কুয়াশাচ্ছন্ন অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করে কোনো এক রূপকথা বর্ণিত বন্য পরিবেশ সৃষ্টি করেছে, যে পরিবেশ আপনার রূপে আপনি আপ্লুত। এই পরিবেশ, এই গাছপালার ফাঁকে জমে থাকা গাঢ় অন্ধকার যে কোনো রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে রাখছে না তাকে বলতে পারে। লতাপাতা বেষ্টিত ঘন ঘন প্রকাণ্ড বৃক্ষতরুর ফাঁক দিয়ে পচা পাতার রাশের ওপর পা ফেলে টর্চের আলো সম্বল করে এগোতে লাগলো আপ্পাই। কানে আসছে বন্য কীট পতঙ্গের শব্দ এবং আকাশ ঢাকা লতা পাতা থেকে ঝরে পড়া জল ফোটার শব্দ। আপ্পাই হঠাৎ খেয়াল হলো বনের অন্যান্য পশুরা যেন ঘুমিয়ে পড়েছে। একটা প্রাণীরও সারা শব্দ নেই। এই তো কিছুক্ষণ আগে পর্যন্ত শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। ভারী অদ্ভুত। টর্চের আলোয় তার চোখে পড়ল বন্য ফুল, অর্কিড, লায়না, যেন তাকেই স্বাগত জানাতে মাঝরাতে হঠাৎ তারা বিকশিত হয়েছে, যেন কারোর সাথে তার মিলনের ইঙ্গিত দিচ্ছে। কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি? আপ্পাই ডেকে উঠল। আপ্পাইয়ের উচ্চ কণ্ঠস্বর যেন অরণ্যের নিস্তব্ধতাকে কয়েক মুহূর্তের জন্য খণ্ডিত করে দিল। উত্তরে শেষে যুবতী কণ্ঠে সুর শুনতে পেল। কানের পাশে হাত রেখে সুরটা ভালো করে শোনার চেষ্টা করলো আপ্পাই। অদ্ভুত ধরনের মিষ্টি সুর। এই সুর আগে কোনোদিন শোনেনি আপ্পাই। শুনলেই মনে হবে যেন কোনো পূর্ণ যৌবনা যুবতী যুগ যুগ ধরে বেঁচে আসা একাকিত্বের তৃষ্ণাকে ব্যক্ত করছে সেই সাপের মতো আঁকাবাঁকা সুরের মাধ্যমে। যেদিক দিয়ে সুরটি আসছিল বলে মনে হলো সেদিকে দ্রুত পদে এগোতে লাগলো আপ্পাই। কিছু দূর যাওয়ার পর সুর আর স্পষ্ট হলো যেন। আর 10-15 পা এগোতে আপ্পাই এবার দেখতে পেল সুন্দরী এক যুবতীর অপরূপ মূর্তি। হেলে থাকা এক পাম গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে এক মনে সুর ভাবছে সে, যেন আপ্পাইয়ের অপেক্ষাতেই তার মন মগ্ন ছিল। পায়ের শব্দ এবং টর্চের আলোকে সোজা হয়ে দাঁড়িয়ে এক মায়াবী দৃষ্টিতে চেয়ে রইল সে আপ্পাইয়ের দিকে। চামেলি? অজান্তেই নামটা বেরিয়ে এলো আপ্পাইয়ের মুখ থেকে। এইবার যুবতী সে চিনতে পেরেছে। চামেলিও আপ্পাইয়ের দিকে এক অদ্ভুত দুলকি চালে এগিয়ে এলো। তার ঠোঁটে এক রহস্যময় মিষ্টি হাসি। আপ্পাই বিস্ময়ের সাথে দেখল চামেলির ভেজা যৌবন ভরা শরীরটাকে লতা পাতার মতো জড়িয়ে ধরে আছে একটি সাদা শাড়ি। সিক্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ নিজেদের মাধুর্য প্রকাশ করছে সেই শাড়ির ভেতর থেকে।
গলায় এবং হাতের কবজিতে জুঁই ফুলের মালা, আধ ভেজা মাথার সিক্ত কেশ কোমর পর্যন্ত লটপট করছে। বড় বড় ডাগর চোখে বহু দিনের তৃষ্ণা। চামেলির এবং অভাবনীয় রূপ দেখে রোমাঞ্চে আপ্যায়ীর দেহের সমস্ত রোম সোজা হয়ে উঠল। চামেলির রূপের এমন বহিঃপ্রকাশ যেন শুধুমাত্র তারই জন্য। কি হলো আজ একা পেয়েও আমার কাছে আসবে না? বলে আবার সেই পরিচিত হাসিতে হেসে উঠল চামেলি। স্পষ্ট স্বর্গীয় অনুভূতির আহ্বান। কাম বশ করা বড়ই কঠিন। আপ্যায়ী অজান্তেই চামেলির আরো কাছে চলে এলো। চামেলির নরম হাত আপ্যায়ীর কৃষ্ণাঙ্গ গালের ওপর রাখল। স্পর্শে তীব্র কামনার আভাস। আপ্যায়ীর হৃৎপিণ্ডটা যেন কোনো এক মধুর আঘাতে ব্যথিত হয়ে পাঁজরে ধাক্কা মারতে লাগল। চামেলির লম্বা লম্বা আঙুলগুলো এবার আপ্যায়ীর গাল ছেড়ে গলার কাছটায় নামল। কিন্তু এ কি? টর্চের মৃতপ্রায় আলোয় এসব কি দেখছে আপ্যায়ী? চামেলির সুন্দর রূপ পরিবর্তিত হচ্ছে কোনো এক নারকীয় পৈশাচিক চেহারায়। মায়াবী সেই চোখ দুটো যেন আগুনের ভাটা। সে চোখের চাহনি অত্যন্ত হিংস্র। ফর্সা চামড়া ভরে উঠছে কালো চেরা দাগে। প্রকাণ্ড চোয়ালের দুধারে ধারালো দাঁতগুলোর মাঝখান থেকে লক লক করছে লালাতুর জিভ। চুলগুলো সাপের মতো শূন্যে উঠে আপ্যায়ীকে ধীরে ধীরে জড়িয়ে ধরছে। আঙুলগুলো শক্ত ইস্পাতের মতো বসে যাচ্ছে তার গলায়। অরণ্যের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে উঠে এলো এক আর্তনাদ। তার সঙ্গে হাড় হিম করা এক অপার্থিব পৈশাচিক হাসি। শুনলেন অভিজিৎ হালদারের অরণ্যের আঁধারে। গল্প পাঠে ও পরিচালনায় সমাদৃতা, আপ্যায়ের চরিত্রে ঋতুরাজ, নাইয়ারের চরিত্রে স্নেহাশিস, চামেলির চরিত্রে চৈতি, সূত্রধর আমি বিক্রম, আবহ সঙ্গীত ও শব্দ পরিচালনায় অনিকেত। কেমন লাগলো অরণ্যের আধারে? কমেন্ট করে জানান। লাইক এবং শেয়ার প্রদানের মাধ্যমে উৎসাহ দান করুন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, যাতে পরবর্তী নিবেদন সবার আগে আপনি শুনতে পারেন। এবারে আপনিও চাইলে কাগজ কলম সাহিত্য পত্রিকা কিংবা কাগজ কলম অডিও সিরিজের মাধ্যমে আপনার রচনা প্রকাশ করতে পারেন এবং গল্প ও কবিতা পাঠে আমাদের সাথে অংশগ্রহণও করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেলও করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত প্রতিভাবান ব্যক্তিদের মঞ্চে তুলে তাদের উৎসাহদানের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার প্রয়াসের নামই কাগজ কলম।